টানা বৃষ্টিতে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে 15 গ্রাম প্লাবিত। মৌলভীবাজারে পানিবন্দী 15,000 মানুষ। বান্দরবনে বন্যা পরিস্থিতির অবনতি, 220 আশ্রয় কেন্দ্রে 5 সহস্রাধিক। চট্টগ্রাম জেলা জুড়ে দুর্ভোগ চরমে। স্বাগত জেলা বুলেটিনে। আমি শাজিয়া শাওন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন বাঁধে। হবিগঞ্জের লস্করপুরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ এলাকায় নদীর বাঁধ ভেঙে গেলে স্থানীয়রা গবাদি পশু সহ মালামাল নিয়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেয়। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরোধ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। উপজেলার ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় পানি নিচ্ছে। নদীর পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। অন্যদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমাগত বাড়ছে। টিলা ধসের আশঙ্কায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। একই সাথে জেলার 160টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছে নিরঞ্জন গোস্বামী। নিরঞ্জন, নিচু এলাকাগুলোর আসলে অবস্থা কেমন দেখছেন? সাথে বাঁধ ভাঙার পরে পানিবন্দী মানুষ আসলে কোথায় অবস্থান করছেন সে সম্পর্কে জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গত দুদিন ধরে কিন্তু হবিগঞ্জের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল। এরই মধ্যে কিন্তু গতকাল রাতে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ নামক স্থানে খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে কিন্তু লস্করপুর, লামাতাসি এবং মিরপুর ইউনিয়নের কিন্তু অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এইসব এলাকায় কিন্তু প্রায় 50,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল রাতে নদীর বাঁধে ভাঙার পরে কিন্তু স্থানীয়রা আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং তারা কিন্তু তাদের জীবন বাঁচানোর তাগিদে নদীর বাঁধ সহ যে উঁচু স্থানগুলা রয়েছিল সেসব জায়গাতে তারা আশ্রয় নেয় এবং যে এলাকাগুলোতে আসলে মুহূর্তের মধ্যে পানি বেড়ে যায়, এখানকার স্থানীয়রা যারা তারা নিরাপদ স্থানে যেতে পারেনি। গভীর রাতে ফায়ার সার্ভিস এবং এলাকার যারা স্থানীয় যুবকরা রয়েছেন তারা কিন্তু তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় স্থলে নিয়ে যায় এবং গভীর রাত পর্যন্ত কিন্তু এই উদ্ধার কাজ চলছিল। আমরা আমরা যতটুকু দেখেছি এখানকার প্রায় বেশিরভাগ গ্রামেই কিন্তু কোমর সমান পানি হয়ে গেছে। এখানকার স্থানীয়রা যেটি বলছেন, এই এলাকায় কিন্তু এখন আমন ধান এবং সবজি চাষ হয়েছিল এবং বেশ কিছু এখানে ফিশারি রয়েছে। সবকিছু আসলে এখানে পানিতে তলিয়ে গেছে। এখানে তারা যেটি বলছেন কয়েক কোটি টাকার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে আমাদের যেটি জানানো হয়েছে, জরুরি অবস্থা মোকাবেলায় 100 টন চাল, 5 লক্ষ টাকা এবং 1800 বস্তা প্যাকেট শুকনো খাবার মজুত করা হয়েছে এবং হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটি জানিয়েছে, উজানে আসলে বৃষ্টি কমেছে, যে কারণে নদীতে এখন পানি কিছুটা কমে এসেছে। আর যদি 48 ঘন্টার মধ্যে যদি কোনো বৃষ্টিপাত না হয় তাহলে হবিগঞ্জে পানি কমে আসবে। তবে আমরা এখন কিন্তু বন্যা কবলিত এলাকায় আছি। তবে আমরা এখন পর্যন্ত প্রশাসনের সেরকম কোনো
কার্যক্রম কিন্তু এখনো দেখতে পাইনি। স্থানীয়রা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন স্কুল, ইউনিয়ন পরিষদ কার্যালয় সহ যেসব উঁচু জায়গা রয়েছে সেগুলোতে তারা আশ্রয় নিয়েছেন। তারা যেমনটি বলছেন, তারা আসলে বন্যার পরে কিন্তু তারা তাদের যে জিনিসপত্র রয়েছে বা মূল্যবান যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা উদ্ধার করতে পারেনি। এবং তাদের আসলে যদি এই মুহূর্তে সরকারি যে যে সহযোগিতা রয়েছে সেটি না পান তাহলে তারা আসলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন এবং তারা এটা থেকে আসলে মুক্তি চান এবং সরকারি সহায়তা চান। শাওন। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে নিরঞ্জন গোস্বামী। টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা বান্দরবন। লামায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আশ্রয়কেন্দ্রে আছেন ৫,০০০-এর বেশি মানুষ। টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল সহ নদী তীরবর্তী এলাকা। কোথাও সড়ক পানির নিচে, কোথাও আবার পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্যোগে ঝুঁকি বাড়তে থাকায় বান্দরবানে খোলা হয়েছে ২২০টি আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫,০০০-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও বিশুদ্ধ পানির সংকট সহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। আমরা সবাই রাতে এখানে চলে আসছিলাম। আসার পরে প্রশাসন থেকে আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানির অভাব বেশি দেখা গেছে। আর মানে ধরতে গেলে আমরা বাসা থেকে কোনো কিছু বের করতে না পারার কারণে অনেক কষ্টে আছি। আমরা খুব কষ্টে আছি, এখন অনেকের থাকার জায়গা নেই, খাবারের অনেক সংকট আছে। বন্যার কারণে হচ্ছে যে আমরা ঠিক একই রকম ভাবে আশ্রয় কেন্দ্রের মধ্যে এসে আশ্রয় নিয়েছিলাম। কিছু বাইর করছি, কিছু বাইর করতে পারি না। বিদ্যা আছে নষ্ট হয়ে গেছে, তো গোস মাংস সব নষ্ট হয়ে গেছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং দুর্ভোগ কমাতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসন। 7টি উপজেলা নির্বাহী অফিসাররা তাদের নেতৃত্বে যে দপ্তরগুলি আছে, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা আছেন, বাহিনী সদস্যরা আছেন, ফায়ার সার্ভিস আছে, স্থানীয় গণ্যমান্য এবং জনপ্রতিনিধিরা আছেন, এখানে আপনার হেডম্যান কারবারিরা আছেন। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগের মোকাবিলা আমরা চেষ্টা করছি। গত ১ দশকে জেলাটিতে পাহাড় ধসে ১১০ জনের মৃত্যু হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বৈরী আবহাওয়ার আরো খবর জানাতে বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন সোহেল কান্তিনাথ এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন FM সুমন। শুরুতে যাচ্ছি বান্দরবনে। সোহেল, জলাবদ্ধতার এখন কেমন অবস্থা দেখছেন? সাথে সাধারণ মানুষের দুর্ভোগের কোনো চিত্র কি আপনার চোখে পড়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত গুড়িগুড়িতে এবং মাঝারি বৃষ্টিপাত ও ভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে এখনো বান্দরবানের অধিকাংশ নিম্নাঞ্চল তলিয়ে রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের মেম্বারপাড়া এলাকা। যদি আমি একটু দেখাতে চাই যে শহরের যে মেম্বারপাড়া এলাকা রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন এই যে বাড়িগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে। কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি এবং এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা, বাড়িগুলো অর্ধেক অবস্থায় তলিয়ে আছে। শুধু মেম্বারপাড়া নয়, শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর সহ বালাঘাটা শহর আশেপাশের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে রয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছেন, গত 24 ঘন্টা অর্থাৎ আজ ভোর 6টা পর্যন্ত 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলশ্রুতিতে এখনো পানির নিচে তলিয়ে আছে শহরের নিম্নাঞ্চল। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, পানির নিচে তলিয়ে থাকলেও বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পানি গতকালকে আমরা যে পানি দেখেছি তা এখন বর্তমানে কিছুটা কমেছে। আমরা সকাল থেকে দেখেছি বান্দরবানের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে এইসব বন্যার্থরা রয়েছে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদেরকে আসলে প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার, চিরামুড়ি থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন তারা কিছুটা দুর্ভোগে রয়েছে। কারণ সেখানে যে
থাকার ব্যবস্থা এবং যে পয় নিষ্কাশন থেকে শুরু করে নানা সমস্যায় তারা সম্মুখীন, যার কারণে তারা চরম দুর্ভোগে রয়েছে। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধু বান্দরবানে শুধু বন্যা পরিস্থিতি নয়, এখানে একটা পাহাড় দেশের একটা চরম ঝুঁকি বিরাজ করছে। কারণ চরম ঝুঁকি বিরাজ করছে কারণ এখানে যে টানা বর্ষণের কারণে বান্দরবানের যে পাহাড় রয়েছে সেগুলো, পাহাড়ের মাটিগুলো নরম হয়ে যাওয়াতে এখানে পাহাড় দেশের একটা ঝুঁকি রয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড় দেশেরও ঘটনা ঘটেছে। আমরা গতকাল বান্দরবানের লামা উপজেলা আজিজনগর ইউনিয়নের একই পরিবারের 3 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে এবং সড়কের উপর পানি তলিয়ে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত রয়েছে। এইসব যান চলাচল স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী, বিজিবি সহ প্রশাসনের লোকজন কাজ করছে। তো বলা চলে বান্দরবানের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, তবে জনদুর্ভোগ অনেকটাই বেড়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ। এখন চলে যাচ্ছি কক্সবাজারে। সুমন, কক্সবাজারের সবশেষ আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর নিচু এলাকাগুলোর বর্তমান অবস্থা কেমন দেখছেন সেই সম্পর্কে জানাবেন। ধন্যবাদ শাওন। আপনি যেমনটা শুনছিলেন, আসলে টানা বর্ষণে কক্সবাজারের নিম্নাঞ্চল আসলে প্লাবিত হয়েছে। তার মধ্যে যোগ হয়েছে মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভাঙ্গন। এই ভাঙ্গনের ফলে আমরা দেখেছি বানের পানি কিন্তু নিম্নাঞ্চল সহ অন্যান্য যে জায়গাগুলি রয়েছে, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু আসলে প্লাবিত হয়েছে। আমি একটু দেখাবার চেষ্টা করি আপনাকে। আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তের অবস্থা। এটি হচ্ছে পেকুয়া। আমি পেকুয়াতে রয়েছি। পেকুয়ার নিম্নাঞ্চলের বাড়িঘরগুলি যদি দেখি, এটি পৌরসভার এলাকা। এই পৌরসভার একটি বাড়ির অবস্থা যদি আপনি দেখেন, নিশ্চয়ই বুঝতে পারবেন যে কক্সবাজার আসলে বন্যা পরিস্থিতি কেমন অবনতি হয়েছে। এখানে কিন্তু গতকালকে তেমন পানি উঠেনি, কিন্তু রাত্রে থেকে যে বৃষ্টি এবং বেড়িবাঁধের ভাঙ্গনের ফলে আমরা দেখেছি নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়া আমরা দেখেছি কক্সবাজার জেলায় বেশ কয়েকটি উপজেলায় এখনো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। হাহাকার চলছে। হাহাকার বলতে এখানে মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যাচ্ছে শুকনো খাবার, পয় নিষ্কাশন ব্যবস্থা এবং হচ্ছে বৃদ্ধ এবং শিশুরা খুব বেশি কষ্ট পাচ্ছে। আশ্রয় কেন্দ্রে যারা গিয়েছে তাদের জন্য সরকার ত্রাণের ব্যবস্থা করলেও মানুষের অভিযোগ হচ্ছে যারা এখনো বাড়িঘরে নিম্নাঞ্চলে থেকে গেছে তাদের আসলে রান্না করবার যে চুলা রয়েছে সেটিও পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে রান্না করা খাবারের বেশ সংকট কিন্তু এখানে দেখা দিয়েছে। এছাড়া সুপ্রিয় পানির সংকটও কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাকে যদি আমি আবহাওয়া পরিস্থিতির কথা বলি, গতকাল রাত্রে থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে। অর্থাৎ আমি কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, আর তারা যেটি বলছে যে ভারী বর্ষণ কিন্তু এখনো থামেনি। অর্থাৎ কক্সবাজারে কিন্তু ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়া স্বাভাবিক পরিস্থিতি আসলে কখন নাগাদ হয় সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। কক্সবাজারের পাহাড় ধসে আপনি শুনেছিলেন গতকালকে 2 জন মৃত্যু হয়েছে। এছাড়া গতকালকে চকরিয়া এবং মাতামুহুরীতে এই বানের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজারে আসলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া মানুষের আসলে দুর্ভোগের শেষ নেই। এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। বৈরী আবহাওয়ার তথ্য জানাচ্ছিলেন বান্দরবন এবং কক্সবাজার থেকে। গত 20 বছরে এমন বৃষ্টি দেখেনি চট্টগ্রামের মানুষ। শহরে জলাবদ্ধতা, গ্রামে বন্যা। 5 দিনের রেকর্ড বৃষ্টিতে দুর্ভোগের চূড়ান্ত সীমায় চট্টগ্রাম। নগরের দুর্ভোগ কিছুটা কমলেও দক্ষিণ চট্টগ্রামের 4.5 লাখ মানুষ পানিবন্দী। প্রধানমন্ত্রী তহবিল থেকে ত্রাণ সহায়তার পাশাপাশি দুর্গতদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। শহরের পর এবার পানিতে ডুবে আছে চট্টগ্রামের অসংখ্য গ্রাম। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে মানবেতর জীবন পার করছেন এখানকার প্রায় 4.5 লাখ মানুষ। দক্ষিণের 5 উপজেলায় বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। অনেক জায়গায় মূল সড়কে পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষ। জেলা প্রশাসন বলছে দুর্গতদের সহায়তায় যতটুকু সম্ভব সব চেষ্টাই করছে তারা। এরই মধ্যে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। 70%
সাতকানিয়ার অংশ পানির নিচে চলে গিয়েছে। পানিবন্দী মানুষকে কিভাবে নিরাপদে নিয়ে আসা যায় সেই কার্যক্রম আমরা করে যাচ্ছি। সকল সরকারি কর্মকর্তা যারা আমাদের অধীনে আছে তাদের সকলের সরকারি যে বন্ধের দিনে যে ছুটি সেগুলো বাতিল ঘোষণা করেছি। এদিকে অতিবৃষ্টিতে জনদুর্ভোগ কমাতে সব সেবা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক করেছেন সিটি মেয়র। সংকট উত্তরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীর পাশে আছি, থাকব এবং যে কোনো ব্যাপারে যে কোনো দুর্ভোগে আমরা তাদের এই দুর্ভোগ লাঘবের জন্য সর্বাত্মকভাবে একসাথে মিলে সেটা মিনিমাইজ করব এবং কাজ করব এবং সবাই মিলেই এই চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতা মুক্ত একটি নগরীতে আমরা পরিণত করব। চট্টগ্রামে গত 20 বছরে এমন বৃষ্টি আর হয়নি উল্লেখ করে জলাবদ্ধ মুক্ত নগর গড়তে মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা এবং শেরপুর থেকে শাকিল মুরাদ। প্রথমে জানাবো হচ্ছে গাইবান্ধার খবর। লুনা, নদ নদীর পানি আসলে বিপদসীমার উপরে আসলে প্রভাবিত হচ্ছে কিনা, আর ভাঙনের সর্বশেষ অবস্থা কি দেখছেন, সেই সাথে প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। শাওন, আপনাকে যেমনটি জানিয়ে রাখতে চাই যে গাইবান্ধায় কিন্তু তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি প্রতি ঘন্টায় কখনো বাড়ছে কখনো কমছে, কিন্তু পানি কমা এবং বৃদ্ধি পেলেও নদী ভাঙন কিন্তু কোনো ক্রমেই কমছে না। গাইবান্ধার ফুলছড়ি এবং ঘাঘটের কিছু পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে গাইবান্ধার যে সুন্দরগঞ্জের তিস্তা নদী আছে, তিস্তা নদীতে কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আপনাকে যদি বলি যে তিস্তা নদীর যে 4টি ইউনিয়ন রয়েছে, যেমন বেলকা, শ্রীপুর, হরিপুর, কাপাসিয়া সহ এই 4টি ইউনিয়নের বেশ কিছু চরাঞ্চল এবং গ্রামে কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং প্রতিদিন নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। যদি আমি বলি যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটি হচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা নদীর তীরে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে কাপাসিয়া এবং শ্রীপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থান। এইখানেও কিন্তু বাবুরবাজার, দত্তের খামার, ভাটিবুড়াইল, উজানবুড়াইল, কেরানীরচর, হরিপুর, লালচামার, বোচাগাড়ি, কাজিয়ারচর, শ্রীপুর সহ অন্তত 10 থেকে 15টি এলাকায় ব্যাপক ভাঙন চলছে এবং এই ভাঙন কিন্তু দিন দিন বাড়ছে এবং অব্যাহত রয়েছে। আমার এখান থেকে কিছুটা দূরত্বে দত্তের খামার নামক এলাকায় কিন্তু এই কয়েকদিনের মধ্যে 300টি বাড়িঘর নদী ভাঙনের কবলে পড়েছে এবং আমাকে এই অঞ্চলের মানুষ জানিয়েছেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই মানুষগুলো ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে, কিন্তু কোথাও কোথাও উঁচু জায়গা না পেয়ে অনেকেই নদীর তীরেই অবস্থান করছে এবং সেখানেও কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে তারা। এবং আপনাকে আরো একটু জানিয়ে রাখি, এই ভাঙনের কবল থেকে রক্ষা পায়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যে চরাঞ্চলে কিছু প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু ইতিপূর্বেই চৌমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং আরো 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে পড়েছিল, সেগুলো কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তা ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন, কিন্তু তারা বলছেন যে যেসব এলাকায় বেশি ঘনবসতি রয়েছে এবং স্থাপনা রয়েছে তারা শুধু সেই এলাকাগুলোতে ভাঙন রোধে কাজ করছেন, কিন্তু তারা বলছেন যে যে এলাকাগুলো চরাঞ্চল এবং নদী বেষ্টিত সেখানে কিন্তু তারা গিয়ে কাজ করতে পারছেন না। এতে করে এই মানুষগুলো চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। তারা বলছে তারা আসলে কিছুই চায় না, তারা শুধু চান যে তাদের নদী রক্ষা করে তাদের জীবন জীবিকা যাতে রক্ষা পায় সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। তো এই ছিল আমার কাছে এখনকার মতো নদী ভাঙনের সর্বশেষ তথ্য। শাওন। লুনা, আপনাকে ধন্যবাদ। এবার জেনে নিব শেরপুরের খবর। শাকিল, শেরপুরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, সেই সাথে নিচু এলাকার বর্তমান অবস্থা কি? পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গতকাল দুপুর থেকে কিন্তু আজ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও রোদ না থাকার ফলে কিন্তু পানি নামতে শুরু করেছে। আমি যদি জানাই যে এর আগে যদি চেল্লাখালী নদীর যে বাতকুচি পয়েন্ট, সেটির পানি কিন্তু বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে আমরা দেখেছি যে গতকাল থেকে দুপুর থেকে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে। আমরা
পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে ইতোমধ্যে নালিতাবাড়ি শেরপুর গাজীর খামার যে রাস্তাটি রয়েছে প্রায় 30 মিটার রাস্তা কিন্তু আসলে এই পানিতে বিধ্বস্ত হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে তারা কিন্তু বলছে যে এখন পর্যন্ত 13 হেক্টর জমির কিন্তু যে বীজতলা সেটি কিন্তু আসলে পানি নিচে নিমজ্জিত রয়েছে। তবে তারা বলছে খুব দ্রুতই কিন্তু আসলে পানি নামার ফলে কিন্তু বীজতলা আসলে ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া আমরা কথা বলেছি মৎস্য বিভাগের সঙ্গে। মৎস্য বিভাগ জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু 33টি পুকুর থেকে কিন্তু আসলে মাছ বেরিয়ে গেছে। এছাড়া আমরা গতকাল রাতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক কিন্তু বলছে যে শেরপুরের যে পাহাড়ি নদ নদীগুলো আছে সেগুলো আসলে যে স্থায়ী বেড়িবাঁধ সেটি কিন্তু আসলে নির্মাণের জন্য তারা মন্ত্রণালয়ে আসলে চিঠি পাঠাবেন। এছাড়া আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে শেরপুরের যে নদ নদী রয়েছে, বিশেষ করে মৃগী নদী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর যে সহজরক্ষা বাঁধ সেটি কিন্তু আসলে খুব দ্রুতই নির্মাণ করা হবে। তবে এখন পর্যন্ত শেরপুরে আবহাওয়া বৃষ্টি না থাকার ফলে কিন্তু আসলে পানির যে বৃদ্ধি সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। আমার কাছে এই ছিল শেরপুর থেকে সর্বশেষ তথ্য। শাকিল, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানছিলাম গাইবান্ধা এবং শেরপুর থেকে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দীর্ঘ 3 বছর ধরে অচল ইকোকার্ডিওগ্রাফি ও ইটিটি মেশিন। এতে সরকারি হাসপাতালে স্বল্প মূল্যের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতালের স্টাফদের অভিযোগ, সরকারি মেশিন বিকল থাকায় বেশি ফায়দা লুটছে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। 2023 সালের অক্টোবরে কুড়িগ্রাম 250 শয্যা জেনারেল হাসপাতালে হৃদরোগীদের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থাপন করা হয় ইকো ও ইটিটি মেশিন। চালুর পর মাত্র 1 মাস স্বল্প খরচে সেবা পেলেও যান্ত্রিক ত্রুটির অজুহাতে বন্ধ হয়ে যায় দুটি মেশিন। এরপর দীর্ঘ 3 বছরেও মেশিন দুটি সচল করতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ফলে সরকারি হাসপাতালে যেখানে মাত্র 200 টাকায় পরীক্ষা হওয়ার কথা, সেখানে জেলার রোগীদের বেসরকারি ক্লিনিকে গুনতে হচ্ছে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত। সরকারি হাসপাতালে সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। একদিকে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় যেমন হু করে বাড়ছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। হাসপাতালের একাধিক স্টাফের অভিযোগ, সরকারি মেশিন বিকল থাকায় সবচেয়ে বেশি ফায়দা লুটছে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। ইনজেকশন, আবার ট্যাবলেট সবকিছু আমাদেরকে বাইরে থেকে আনতে বলে। সবগুলো যন্ত্রই নষ্ট হয়ে পড়ে আছে, বছরের বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কোনো একটা সিন্ডিকেট করেই এই ইকো মেশিনটা বন্ধ করে রাখছে, যেন বাইরের ক্লিনিকগুলোর ব্যবসা চলে। হাসপাতালে দক্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান থাকলেও শুধুমাত্র সচল মেশিনের অভাবে বন্ধ রয়েছে এই গুরুত্বপূর্ণ সেবা। মাঝখানে কোনো একটি কারণে মেশিনটি বন্ধ হয়ে যায়, পরে আমরা দেখলাম যে একটা পাসওয়ার্ড চাচ্ছে মেশিনটা। তো এই পাসওয়ার্ডের জন্য আমরা যে পূর্বের কন্ট্রাক্টর বা তাদের নিয়োগকৃত যে ইঞ্জিনিয়ার তাদেরকে অনেকবার ডাকা হয়েছে, তারা আসছে, মেশিনটা দেখছে, কিন্তু মেশিনটা ওইভাবে ফাংশনিং করা যায়নি বা মেশিনটা চালু করা যায়নি। কর্তৃপক্ষের দাবি, মেরামতের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা কিংবা সর্বশেষ কবে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। এটা নিয়ে আসলে গত 3 বছর যাবত আমাদের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এবং এই বিষয়ে তৎপরতাও দেখানো হয়েছে, কিন্তু তারপর আমরা আশানুরূপ কোনো সমাধান করতে পারিনি। সরকারি সম্পদ নষ্ট করে বেসরকারি ক্লিনিকগুলোর পকেট ভারী করার এই নেতিবাচক প্রবণতা বন্ধ করার দাবি রোগীদের। তবে দ্রুত এই ইকো ও ইটিটি মেশিন সচল করার পাশাপাশি এর পিছনে থাকা স্বার্থান্বেষী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ন্যাশনাল ডেস্ক। বহু বছর অযত্নে পড়ে আছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ময়লা বহনকারী ট্রাক ও রোড রোলার সহ বিভিন্ন সরকারি যানবাহন। চুরি গেছে গ্যারেজের ভেতরে থাকা যানবাহনের চাকা ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। আর গ্যারেজের বাইরে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে পিকআপ ও রোড রোলার। সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণে এমন চিত্র নিয়ে উঠছে নানা প্রশ্ন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহৃত গাড়ি রাখার জন্য তৈরি করা হয়েছে গ্যারেজ। দূর থেকে দেখে মনে হবে অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে টিন শেডের এই ঘরটি। দরজায় ঝুলছে তালা, কিন্তু ভেতরে কোটি টাকার সরকারি সম্পদ। গ্যারেজে পড়ে থাকা অচল গাড়িগুলো পৌরবাসীর সেবা ও নাগরিক সুবিধার জন্য দেওয়া হলেও সেগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে।
অভিযোগ রয়েছে গ্যারেজে থাকা ময়লা বহনকারী ট্রাকের চাকা ও রুট রুলারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হারিয়ে গেছে। আর খোলা আকাশের নিচে পড়ে রয়েছে পৌরসভার একটি পিকআপ ও রুট রুলার। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহন বছরের পর বছর অচল পড়ে থাকলেও সেগুলো সচল করতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে নিখোঁজ হয়ে গেছে গাড়ির যন্ত্রাংশ ও চাকা। তালা আছে কিন্তু ভিতরে মালামাল নাই। গাড়ি ঘুরি ঠিক পরে রয়েছে কিন্তু গাড়ির কোনো চাকা নাই, লোহা নাই, সবকিছু নিয়ে গেছে। পৌরসভা আমাদের কাছে ট্যাক্স নিতেছে, ট্যাক্স নিয়ে তারা কি কাজ করতেছে? রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমরা এটা জানতে চাই, জনগণের টাকা এটা কিনা। আমাদের পৌর প্রশাসন এটার বিষয়ে তারা কেন গুরুত্ব রাখলো না বা কেন তারা এটার বিষয়ে অবহেলিত? এদিকে পৌর প্রশাসক বলছেন, চুরির ঘটনাটি গ্যারেজের ভেতরে নয়, বরং গ্যারেজের বাইরে অরক্ষিত পড়ে থাকা অবস্থায় ঘটেছে। তবে বিষয়টি জানার পর তালাবদ্ধ করে রাখা হয় গ্যারেজের ভেতর। চুরির যেটা সেটা আগেই হয়েছে, অনেক আগে, রিসেন্টলি না। চুরির ঘটনা হওয়ার পরে আমরা টুকটাক কিছু পার্টস মনে হয় নিয়ে গেছি, এটা আমি শুনেছি। পরে আমরা এটা তালাবদ্ধ অবস্থায় রাখছি। সরকারি সম্পদের এমন অযত্ন ও অব্যবস্থাপনা জনসেবাকে যেমন ব্যাহত করছে, তেমনি রক্ষণাবেক্ষণ ও জবাবদিহিতার বিষয়েও বড় প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, এসব যানবাহন আবার কবে পূর্ণাঙ্গভাবে নিয়োজিত হবে জনগণের সেবায়। শরফ উদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচ, ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোল্ট্রি মুরগির ডিমের দাম, সেই সাথে দাম বেড়েছে মুরগি সহ কাঁচামরিচে। খুচরা ব্যবসায়ীরা জানান, 10 থেকে 15 দিন ধরে মুরগি ও মাছের চাহিদা বেড়ে গেছে, সে হারে সরবরাহ বাড়েনি। এ কারণে দাম কিছুটা বাড়তি। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল 70 টাকা কেজি, তা বেড়ে দাঁড়িয়েছে 120 টাকায়। গত সপ্তাহে ব্রয়লার বিক্রি হয়েছে 180 টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 200 টাকা। পাশাপাশি হালিতে 5 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 40 টাকা হালিতে। মানভেদে চিংড়ি কেজি 600 থেকে 800, পাবদা 300 থেকে 400, বড় আকারের রুই 400 থেকে 450 এবং ট্যাংরা 600 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। স্বাভাবিক রয়েছে সবজির বাজার। বাজারের খবর জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান শাহিদ। শাহিদ, আসলে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতাদের কারো কোনো অভিযোগ আছে কিনা এই বিষয়ে জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন আছি মানিকগঞ্জে বাস স্ট্যান্ড কাঁচা বাজার, সেই কাঁচা বাজারটিতে। আমরা কিন্তু এখানে দেখছিলাম যারা ক্রেতা সাধারণ আছে তাদের সাথে কথা বলছিলেন, তারা কিন্তু খুব একটা অস্বস্তির কথা আমাদের জানাননি। এই বাজারে কিন্তু গত সপ্তাহের তুলনায় যেই দামগুলো বেড়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম কিন্তু উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম কাঁচামরিচ 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, সেই কাঁচামরিচ কিন্তু 120 থেকে 30 টাকা 40 টাকা কেজিতে কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে এই ব্রয়লার যে মুরগি, সেই ব্রয়লার মুরগিটার কিন্তু দাম বেড়েছে। গত সপ্তাহে 170 থেকে 180 টাকা বিক্রি হয়েছিল সেই সবজি, সেই ব্রয়লার মুরগি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজি। পাশাপাশি যে ডিমের দাম, সেই ডিমের দাম কিন্তু 5 টাকা হালিতে বেড়ে কিন্তু 40 টাকা হালি হয়েছে। তো বাজারের এখনো পর্যন্ত যেই সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু, বাকি সবজিগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে সবজির যে বাজারের যে উঠেছে সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে এই সবজিগুলো কম তোলা এসেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু জানতে চাই যে কোন সবজির দাম কত হয়েছে বর্তমানে। ভাই সবজির দাম আপনার পটল আছে 60 টাকা কেজি, লাউ আছে আপনার 30-40 টাকা পিস, আর আপনার পেঁপে আছে 20-25 টাকা কেজি, আপনার উস্তা আছে 40-50 টাকা কেজি, আর আপনার ফুলকপি আছে 80-100 টাকা কেজি। এই আর ভিন্ডি আপনার 30-40 টাকা কেজি আছে। কিন্তু পেঁয়াজ, মরিচ, আদা, রসুন আগের দামে আছে, কিন্তু মরিচের দামটা একটু বাড়ছে। দর্শক, আমরা শুনছিলাম যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মরিচের দামে একটা প্রভাব পড়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, এই বৈরী আবহাওয়া যদি চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু দামের যে বিষয়টা, সেই দাম কিন্তু আরো বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে পাশাপাশি মাছের যে বাজার, সেই মাছের বাজার কিন্তু স্বাভাবিকই রয়েছে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে সার্বিক এইরকমই ছিল চিত্র। শাওন। শাহিদ, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জানাচ্ছেন শাহিদুজ্জামান শাহিদ। জেলা বুলেটিনে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবর সাথে থাকছে
জিআই পণ্য হয়ে অবহেলিত জয়পুরহাটে লতিরাজ কচু। আধুনিক বাজার ব্যবস্থাপনা ও সরকারি পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ীরা। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের বিখ্যাত লতিরাজ কচু। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেয়েছে। যদিও মাঠ পর্যায়ে সে অর্জনের সুফল পাচ্ছেন না কৃষক। স্থায়ী হাট বাজার ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ অবস্থায় আধুনিক বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা এবং সরকারি পৃষ্ঠপোষকতা চান ব্যবসায়ীরা। উত্তরের জেলা জয়পুরহাটের ব্র্যান্ডিং পণ্য লতিরাজ কচু। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই কচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও পরিচিতি পেয়েছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি মিললেও মাঠ পর্যায়ে সেই অর্জনের সুফল পাচ্ছে না কৃষক। তাদের অভিযোগ, নির্দিষ্ট হাট, শেড কিংবা বিশ্রামাগার না থাকায় খোলা আকাশের নিচেই রোদ বৃষ্টি উপেক্ষা করে বিক্রি করতে হয় কচু। এতে যেমন বাড়ছে দুর্ভোগ, তেমনি বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকেও। জমির ভাড়া সব মিলে 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায় আমাদের, কিন্তু আমরা সেই হিসাবে বিক্রি করতে পারি না, বাজারের দাম কম। বাজার ব্যবস্থাপনাটা সংরক্ষণের যে জায়গা ওটা নাই, এবং বিদেশি যেটা রপ্তানি করা হবে সেই ব্যবস্থাপনাও নাই। আর ব্যবসায়ীদের অভিযোগ, নিজেদের ভাড়া করা জায়গায় হাট বসিয়েও ইজারাদারদের দিতে হয় খাজনা। এতে উৎপাদন ও বিপণন ব্যয় বেড়ে যাচ্ছে। ফলে কৃষক যেমন কম দাম পাচ্ছে, তেমনি ব্যবসায়ীদেরও বেশি দামে কচু কিনতে হচ্ছে। আমরা নৈতিক লাভ বেশি দামে কিনতে হয়, নিতে আমরা বাজার ধরা হয়ে যায়, আমাদের দেখা যায় খরচ বেশি। হাট মালিক জমা খাজনা সব ঠিকই নিয়ে যায়, কিন্তু এখানে পেশাব পায়খানা কোনো পরিবেশ নাই। 1 বস্তা লতির প্রতি 180 টাকা নিচ্ছে, 100 বা কলার উপর 3 টাকা নিচ্ছে। আমরা সারা বছর এখানে ব্যবসা করতেছি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিভিন্ন মালামাল নষ্ট করে, কিন্তু এই বাজারে কোনো উন্নতি হয় না। এই মুহূর্তে সরকারের উচিত, যেহেতু জিআই পণ্য হিসেবে এটি অথরিটি স্বীকৃতি পেয়েছে, এটি কিন্তু সরকারের একটু লোন পৃষ্ঠপোষকতা কৃষকদেরকে সহায়তা করা দরকার, হাটের জায়গাকে সম্প্রসারণ করা দরকার। সংশ্লিষ্টদের মতে, জিআই স্বীকৃতির সুযোগ কাজে লাগিয়ে লতিরাজ কচুকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে পরিচিত করা সম্ভব। এর জন্য প্রয়োজন আধুনিক বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা এবং সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারের কাছে আবেদন করব, যদি একটি স্থায়ী হাট সরকারিভাবে ওখানে তৈরি করা হয় এবং শেড নির্মাণ করা হয় এবং একটা লতিরাজ কচুর প্রসেসিং সেন্টার তৈরি করা হয়, তাহলে আমাদের এই দূর দূরান্ত যে পাইকার ভাইয়েরা এখানে আসে, প্রতিদিন এখানে মৌসুমের সময় প্রায় 8, 9, 10 ট্রাক পর্যন্ত কচু বিভিন্ন জায়গায় যায়। দূর দূরান্তের যে পাইকার ভাইয়েরা আসে, তারা এখানে স্বাচ্ছন্দ্যে এসে কচু ক্রয় করতে পারবে। অবশ্য লতিরাজ কচু উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানি সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। পাশাপাশি হাটের অব্যবস্থাপনা ও খাজনা আদায়ের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা। ব্যক্তি মালিকানাধীন বাজারে এবার কচু লতিটা করা হয়, ব্যবস্থাপনা করা হয়। এক্ষেত্রে আমি আরো বিষয়টা খতিয়ে দেখবো, যেহেতু আমি রিসেন্টলি এসেছি। যদি কোনো ধরনের অব্যবস্থাপনা হয়ে থাকে, সেটার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জয়পুরহাটে প্রায় 450 হেক্টর জমিতে লতিরাজ কচু আবাদ হয়েছে। কৃষকদের প্রত্যাশা, জিআই স্বীকৃতির পাশাপাশি সরকারি উদ্যোগে আধুনিক বাজার ও রপ্তানি সুবিধা নিশ্চিত হলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার আয় বাড়বে, অন্যদিকে ন্যায্য মূল্য পেয়ে লাভবান হবেন চাষিরাও। ওয়ান ন্যাশনাল ডেস্ক।